আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব অক্সিলারি ভার্ব সম্পর্কে। Yes, auxiliary verb. We know that for the case of speaking English, auxiliary verb is very important because it helps us to make WH questions or any type of questions. And we also know that for the case of speaking English, we have to make questions. Without making questions, you cannot contact with anyone else. To make contact, to ask something, you have to make questions. And to make questions, we need auxiliary verb or helping verb. Okay? এই জন্যই আমি আজকে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। অক্সিলারি ভার্বটা যেহেতু আমাদের প্রশ্ন তৈরি করতে সহায়তা করে, সেহেতু অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অনেকেই আমরা অক্সিলারি ভার্বগুলো চিনি জানি, কিন্তু অক্সিলারি ভার্বকে নিয়ে তার সঙ্গে মেইন ভার্বের যে ফর্ম, দ্য ফর্ম অফ ভার্বটা কিভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু ক্লিয়ার হতে পারি না। আজকে আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব সহ সুন্দর করে ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে সক্ষম হবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি। লেটস বিগিন। অক্সিলারি ভার্ব, এটাকে সংক্ষেপে আমরা টিচার অনেক সময় এভি বলি বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধার্থে। ওকে, এভি অর অক্সিলারি ভার্ব। এটাকে অনেকে হেল্পিং ভার্ব বলে, আর বাংলাতে বলা হয় সাহায্যকারী ভার্ব। যেহেতু বুঝতেই পারছেন সাহায্যকারী ভার্ব, এর কাজই হলো সাহায্য করা। কাকে? মেইন ভার্বকে সাহায্য করা। ওকে, এটাতে আমরা একটু পরে আসি। এই অক্সিলারি ভার্বটাকে দুই টাইপে ভাগ করা হয়, দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো জেনারেল অক্সিলারিজ and the number 2 is modal auxiliaries. প্রথমে আমরা জেনারেল অক্সিলারি গুলো দেখব। জেনারেল অক্সিলারি গুলো ছাড়াও তিনটা প্যাটার্ন আছে। সেটা হলো নাম্বার 1 ডু ভার্ব অর অক্সিলারি ভার্ব। লক্ষ্য করুন, ডু ভার্ব অর অক্সিলারি ভার্ব, সরি ডু ভার্ব অর অ্যাকশন ভার্ব। এই ডু ভার্ব বা অ্যাকশন ভার্বটা সকল ভার্বের প্রতিনিধি ভার্ব, ঠিক আছে? আরেকটি হলো বি ভার্ব and the third one is have verb. এই জেনারেল অক্সিলারিজ এর তিনটা ক্যাটাগরি, ডু ভার্ব, বি ভার্ব এন্ড দি লাস্ট ওয়ান ইজ হ্যাভ ভার্ব। ওকে, দেখুন এই ডু ভার্ব বা অ্যাকশন ভার্বের মধ্যে কি কি আছে। ডু, ডাজ, ডিড। এই ডু, ডাজ, ডিড সকল অ্যাকশন ভার্বের প্রতিনিধি। যেমন আমরা বলি গো, কাম, টেক, এগুলো ডু ভার্ব। যখন আবার এস গুলা বলবো, যেমন গোস, মুভস, টেকস, তখন সেটা ডাজ। আর পাস্ট যখন ব্যবহার করব তখন সেটা হলো যেমন স, মেড, বিল্ড, এগুলা ডিড ভার্ব প্রতিনিধি হিসেবে সকল। মোট কথা, ডিড মানে সকল ভার্বের পাস্ট, ডু মানে সকল ভার্বের প্রেজেন্ট, ডাজ মানে সকল ভার্বের এসবিএস ফর্ম। দ্যাট ইজ কল্ড ডু ভার্ব অর অ্যাকশন ভার্ব। ওকে, বি ভার্ব আমরা সবাই জানি, এম ইজ আর ওয়াজ ওয়ার হলো বি ভার্ব। আসলে অ্যাকচুয়ালি বি ভার্ব মোট 8টি। লক্ষ্য করুন, এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটা আমরা সবাই জানি, সাথে আছে বি, বিং, বিং, এই তিনটা। মোট 5টি হলো বি ভার্ব। এই বি ভার্ব 8টা। ওকে, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হলো হ্যাভ ভার্ব। ওকে, তাহলে আমরা জেনারেল অক্সিলারি প্যাটার্নগুলো শিখে নিলাম। জেনারেল অক্সিলারি প্যাটার্ন হলো কয়টা বললাম? 3টা, ডু ভার্ব অর অ্যাকশন ভার্ব, বি ভার্ব এন্ড দি লাস্ট ওয়ান ইজ হ্যাভ ভার্ব। এখন আসুন মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ আসুন। মডাল অক্সিলারিজ হলো এগুলা ক্যান, মে, কুড, মাইট, শুড, মাস্ট, নিড, লেট, ডিয়ার, এগুলো হলো মডাল অক্সিলারি ইত্যাদি। What is the difference between general auxiliary verb and modal auxiliary verb? You have to remember that general auxiliary verb এর কোনো নিজস্ব অর্থ নাই, কিন্তু modal auxiliary verb এর নিজস্ব অর্থ আছে। এটা হলো ডিফারেন্স। যেমন ক্যান মানে পারা, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, এর আলাদা নিজস্ব অর্থ আসে। তাহলে আমরা মনে রাখার সুবিধা মনে রাখবো যে অক্সিলারি সবগুলাই, এই জেনারেল অক্সিলারি, মডাল অক্সিলারি, ঠিক আছে? কিন্তু পার্থক্য হলো মডাল অক্সিলারির নিজস্ব অর্থ আছে, আর জেনারেল অক্সিলারি নিজস্ব, জেনারেল অক্সিলারি ভার্বের নিজস্ব অর্থ নাই। ঠিক আছে না? আচ্ছা, এখন লক্ষ্য করুন, এই যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হলে আমাদের মেইন ভার্বের ফর্মটা ক্লিয়ার হতে হবে। আমরা জানি দা ফর্ম অফ ভার্ব হলো 7টি। কয়টি? আমরা জানি যে মেইন ভার্ব মানে ভার্বের ফর্ম হলো 7টি। কয়টি? 7টি। এইগুলা হলো প্রেজেন্ট ফর্ম, এসভিএস ফর্ম, পাস্ট ফর্ম, আইএনজি ফর্ম, এরকম আর কি 7টা। আমি ওই বিষয়ে এখন যাব না, ওইদিকে আলোচনা করব না। ঠিক আছে? কোনটা নিয়ে আলোচনা করব? মেইন ভার্বের ফর্মটা কখন কোনটা বসাবো অক্সিলারি ভার্বের পরে, এটা নিয়ে আলোচনা করব। আই মিন টু সে দ্যাট কোন ফর্মটা আপনি কোন ভার্বের পরে ব্যবহার করবেন, কোন অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের কোন ফর্মটা করবে, এটা ক্লিয়ার হয়ে নিন প্রথমে। এই সকল অক্সিলারি ভার্বগুলো এখানে। তাহলে আমরা দেখুন এখানে লিখে রেখেছি, এই ডু, ডাজ, ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, বি ভার্ব এম ইজ আর ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি। ওকে,
হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্সন বা V3। আর এই যে মডাল অক্সিলারি ভার্ব দেখছেন, এই মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা ব্যবহার করব V1 বা VP। ঠিক আছে না? এটা আমরা ব্যবহার করব। ওকে, এখন কথা হলো আপনি সংক্ষেপ করুন সহজে। তাহলে আমরা বললাম সকল অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব এবং মডাল ভার্বের পরে আমরা V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর বি ভার্ব হলে আইএনজি ব্যবহার করব, আর হ্যাভ ভার্ব হলে V3 ব্যবহার করব। আই থিংক ইটস ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আসুন এই যে এই ফাংশনটা আসলে কি। এর ফাংশনটা হলো প্রথমত দেখুন প্যাটার্ন অফ সেন্টেন্স। আমরা জানি যে 4টা প্যাটার্ন থাকে সেন্টেন্সের। কয়টা প্যাটার্ন থাকে? এইদিকে লক্ষ্য করুন, 4টা প্যাটার্ন থাকে। প্যাটার্ন কয়টা থাকে? 4টা। নাম্বার 1 পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। যে কোনো সেন্টেন্সের 4টা প্যাটার্ন। আমরা যে কোনো বাক্যের 4টা প্যাটার্ন করতে পারবেন। যেটা পজিটিভ আছে সেটা নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। ঠিক আছে, উদাহরণ সহ আমি বুঝিয়ে দিই। আই ক্যান ডু ইট, এই বাক্যটিতে ক্যানটা হলো মডাল অক্সিলারি, ডুটা হলো মেইন ভার্বের ফর্ম, বেস ফর্ম বা V1। ঠিক আছে, তো এইটা এখন আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব। পজিটিভ আই ক্যান ডু ইট, নেগেটিভ আই ক্যান ডু ইট, ইন্টারোগেটিভ ক্যান ইউ ডু ইট, নেগেটিভ ইন্টারোগেটিভ ক্যান্ট ইউ ডু ইট। মনে রাখতে হবে যে যখন আমরা নেগেটিভ করব অবশ্যই অক্সিলারি ভার্ব আমাদের দরকার। নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে, বাক্য সকল নেগেটিভ হয়ে যাবে। আর প্রশ্ন করার সময় এই অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা আমরা সবাই জানি যে প্রশ্ন করতে হলে কি হয়, অক্সিলারি ভার্বগুলো সামনে বসাতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো যে কোন অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব। এটাই আমি এখানে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এই ভার্ব অনুসারে আপনারা মেইন ভার্বের ফর্ম ব্যবহার করবেন, তাহলে অনায়াসেই একাধিক প্রশ্ন আপনারা তৈরি করতে পারবেন। যেমন ডু ইউ থিংক ইট পজিটিভ, উইল ইউ গো দেয়ার। এক এক ভার্বের এক এক এই মেইন ভার্বের ফর্ম হবে। এটা ম্যাটার অফ প্র্যাকটিস, ইউ হ্যাভ টু মেক ইট ক্লিয়ার বাই প্র্যাকটিসিং। ওকে, তাহলে আমরা বুঝলাম যে সেন্টেন্সের প্যাটার্ন 4টি, সেটা হলো কি পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আর সবচেয়ে মজার বিষয় হলো সকল ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বের প্রয়োজন। তাহলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে নেগেটিভ বাক্য, বিশেষ করে নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্যগুলো করব। আর আমাদের স্পোকেনের জন্য ইন্টারোগেটিভ বাক্য শেখাটাই সবচেয়ে জরুরি। ওকে, এই উদ্দেশ্যে এই আলোচনাটি, আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা পয়েন্ট দেখুন, এখানে লক্ষ্য করুন এই অক্সিলারি ভার্বের ফাংশন। ফাংশন মানে কার্যকলাপ, কাজ। আমি আগে বলেছি অক্সিলারি ভার্ব কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, সাহায্য করা, তাকে বাক্য তৈরি করতে। এটা এই প্রিন্সিপাল ভার্বটা বা মেইন ভার্বটা একাই বাক্য তৈরি করতে পারে, আবার অক্সিলারি ভার্বেরও সাহায্য লাগে। এখন কখন বুঝবেন যে অক্সিলারি ভার্ব আমি হেল্প করেছি না করে নাই? যখন বুঝবেন, দেখুন এখানে 2টা বাক্য আমি আলাদা আলাদা লিখেছি। শি ইজ স্লিপিং নাও, হি ইজ স্লিপিং নাও, হি ইজ পজিটিভ। ঠিক আছে না? এখন হি ইজ, এইখানে লক্ষ্য করুন ইজটা এখানে অক্সিলারি ভার্ব, কারণ এরপরে মেইন ভার্বের ফর্ম আছে, আইনজি যুক্ত ফর্ম আছে। দ্যাট ইজ অক্সিলারি, দ্যাট ইজ প্রিন্সিপাল। এই ভার্বটাকে হেল্প করছে সে। এই বাক্যটিতে ইজটা হলো অক্সিলারি ভার্ব। আবার এখানে দেখুন হি ইজ পজিটিভ, এই বাক্যে কিন্তু এই ইজের পরে নতুন কোনো ভার্ব নেই। যেহেতু নতুন কোনো আর ভার্ব নেই, তার মানে এটাই এখানে মেইন ভার্বের কাজ করেছে। আবার এখানে লক্ষ্য করুন শি হ্যাজ মেড ইট, এই যে শি হ্যাজ দিয়েছে, ভার্বের পাস্ট পার্সন ব্যবহার করেছি, কারণ আমরা জানি যে হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্সন বসে, তাই আমরা এখানে কি করেছি, ভার্বের পাস্ট পার্সন ব্যবহার করেছি। ক্লিয়ার? এইখানে এটা অক্সিলারি ভার্ব, এটা হলো মেইন ভার্বের ফর্ম। ঠিক আছে, আবার পরের বাক্যটিতে লক্ষ্য করুন একটু মজার বিষয়, শি হ্যাজ এ বেবি, তার একটা বেবি আছে। এইখানে কিন্তু এই হ্যাজ এর পরে নতুন কোনো ভার্ব নাই। যেহেতু এর পরে নতুন কোনো ভার্ব নাই, সেহেতু এটাই এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সোজা কথায় যখন দেখবো অক্সিলারি ভার্বের পরে নতুন একটি ভার্বের ফর্ম আমরা ব্যবহার করেছি, তখন সেটা অক্সিলারি ভার্ব। যদি অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে এই বিশেষ করে বি ভার্বগুলা আর হলো এই আপনার হ্যাভ ভার্বগুলা মেইন ভার্বেরও দায়িত্ব পালন করতে পারে। সোজা কথায় বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কখনো মেইন ভার্ব, কখনো অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করতে পারে। এটা হলো তাদের ফাংশন। তো এই যে আমি আজকে ভার্বের ইয়েগুলো আলোচনা করলাম, ভার্বের ফর্মগুলো আলোচনা করলাম, এটাতে আসলে আপনি কি শিখবেন, কি শিখলেন, এটা যদি আমরা সামারাইজ করি সংক্ষেপে, আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলতে পারি। নাম্বার হলো, আমাকে জানতে হলো, আমাকে শিখতে হবে, ক্লিয়ার হতে হবে যে এগুলাই হলো অক্সিলারি ভার্ব। ওকে, তারপরে বিষয়টা পয়েন্ট নাম্বার 2, যে এই অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের কোন ফর্ম কোনটা বসে, এটা আমরা জেনে নিলাম। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো কিভাবে বাক্যে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে প্রশ্ন তৈরি করতে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব, সেটা শিখালাম। দ্যাট ইজ
যদি আমরা নেগেটিভ করি নট যুক্ত করবো, যদি প্রশ্নবোধক করি তাহলে সাবজেক্টের আগে বসিয়ে ভার্বের মেন ভার্বের ফর্মটা সুন্দরভাবে দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। ওকে, আমি আশা করি আমার এই ক্লাসটা অক্সিলারি ভার্ব সম্পর্কে এই যে যাবতীয় আলোচনা, এই ক্লাসটা শেষ করার পরে আপনার অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। তবে আমি আপনাদের উপরে আশা রাখতে পারি এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে কিন্তু আমরা কম বেশি পারি, কিন্তু যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হলো বেশি বেশি প্র্যাকটিস করে বেশি বেশি অক্সিলারি ভার্ব ব্যবহার করে বাক্যগুলোকে আরো সুন্দর আরো স্মার্ট করার চেষ্টা করতে হবে, এবং এগুলাই আপনাকে স্পোকেন ইংলিশে কাজে লাগাতে হবে। কারণ আমি পূর্বে বলেছি, ফর দি কেস অফ স্পিকিং ইংলিশ ইউ হ্যাভ টু মেক কোশ্চেন্স। The more you can make questions, the more you will be confident in your speaking in English, because to speak with others we need to make questions. I hope you understand and will follow my advice properly. No more today. Thank you very much. I will be back again with a new video. Till then, Allah Hafiz.